হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘ উত্তরধর্মীর দুই দাগের অঙ্ক কি বলছে? পি কিউ আর বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -7,5, 3,8 আর -5,13 হলে এবং আর এন রেখা পি কিউ এর ওপর লম্ব এবং আর টি রেখা পি কিউ এর সমান্তরাল হয়ে আর এন এবং আর টি এর সমীকরণ নির্ণয় করো। তো চলো প্রথমে আমরা এটা একটা ছবি আঁকবো, তারপরে আমরা অঙ্কে যাব। এখন কোশ্চেনে যে তিনটে বিন্দু দিয়েছে সেই তিনটে বিন্দু আমরা প্লট করার চেষ্টা করব। প্রথমে পি বিন্দু দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক কী বলেছে? -7,5। তাহলে এখানে মনে করো -7,5, মানে এরকম জায়গায় মনে করো এটা হচ্ছে তোমার পি বিন্দু। স্থানাঙ্ক কত বলছে? -7,5, রাইট? তারপরে কিউ বিন্দু, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে? 3,8। দ্যাট ইজ 3 এরকম জায়গায় ধরলাম, 8 মনে করো এরকম জায়গায় হবে। এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক, যার ভ্যালু বদলেছে 3,8। এবার আর বিন্দু, আর বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে? -5,13। তাহলে এরকম জায়গায় বলো -5,13, তাহলে এরকম উপরে চলে যাবে। এটা হচ্ছে তোমার আর বিন্দুর স্থানাঙ্ক, যেটার ভ্যালু -5,13। ঠিক আছে, এবার কোশ্চেন এসো কি বলেছে? আর এন রেখা পি কিউ এর ওপর লম্ব। তাহলে পি কিউটাকে যোগ করো প্রথমে। তাহলে এই যে আমরা পি কিউ যোগ করলাম, এই আর এন রেখা, যে সেই আর এন রেখা পি কিউ এর ওপর লম্ব, ঠিক আছে? এবং আর কি রেখা পি কিউ এর সমান্তরাল। দ্যাট ইজ মনে করো পি কিউ এর সমান্তরাল সরলরেখা যেটা আর কি, তাহলে এরকম যাবে মনে করো। এটা হচ্ছে তোমার আর কি, এই হচ্ছে তোমার আর কি সরলরেখা যেটা তোমার পি কিউ সরলরেখার সমান্তরাল। আশা করি তোমরা বুঝতে পারছো। কিছুক্ষণি অঙ্ক একটু হেজে বেজে হয়ে গেছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তবু এবার দেখো আমাকে কার কার ইকুয়েশন বার করতে হবে? এই আর এন রেখা আর আর টি রেখার সমীকরণ আমাকে বার করতে হবে, রাইট? এবার দেখো ফার্স্ট অফ অল আমরা কী করবো? আর এন সরলরেখার সমীকরণটা বার করছি। তাহলে আর এন সরলরেখার সমীকরণটা আমরা কী করে বার করবো? প্রথমে একটা কনসেপ্ট তোমাকে বলে দিচ্ছি। এখন পি কিউ সরলরেখার ওপর যদি কোনো সরলরেখা লম্ব হয়, তাহলে আমরা কি বলতে পারি? পি কিউ সরলরেখার নতি আর সেই সরলরেখার নতি গুণফল -1 হবে। দ্যাট ইজ এখানে পি কিউ সরলরেখার ওপর কোন সরলরেখা লম্ব হয়েছে? আর এন সরলরেখা। দ্যাট ইজ পি কিউ সরলরেখার যে নতি হবে এবং আর এন সরলরেখার যে নতি হবে তাদের গুণফল কত হবে? -1। এইটুকু তোমরা বুঝতে পেরেছো? চলো প্রথমে আগে আমরা এইটুকু লিখে নিই। এখন আমরা পি আর কি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, বা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমরা পি কিউ সরলরেখার নতি বা প্রবণতা বার করবো কোন ফর্মুলা অনুযায়ী? এই যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি তোমার x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে পি কিউ সরলরেখার নতি বা প্রবণতা হয় y1 - y2 বাই x1 - x2। তাহলে সেই ফর্মুলা যদি এখানে ইউজ করি তাহলে আমরা কত পাবো? 5 - 8 বাই -7 - 3, রাইট, ইজ ইকুয়াল টু -3 বাই -10, দ্যাট ইজ 3/10। যেটা আমরা কি বলতে পারি? পি কিউ সরলরেখার নতি বা প্রবণতা কত হবে? 3/10। এখন পি কিউ সরলরেখার উপর লম্ব কোনো সরলরেখার নতি বা প্রবণতা তাহলে কত হবে? -10/3। কারণ কি? আমরা কি জানি? দুটি পরস্পর লম্ব সরলরেখার নতি বা প্রবণতা দুটির গুণফল কত হয়? -1। এখন পি কিউ সরলরেখার নতি বা প্রবণতা তুমি পেয়ে গেছো 3/10। এখন পি কিউ সরলরেখার উপর যে সরলরেখার লম্ব হবে তার নতি এমন হওয়া দরকার যাতে এই দুটোর গুণফল কত হয়? -1। তাহলে 3/10-এর সাথে কত গুণ করলে -1 হয়? -10/3। দ্যাট ইজ আমরা কি বলতে পারি? পি কিউ সরলরেখার উপর লম্ব কোনো সরলরেখার নতি বা প্রবণতা সমান কত? -10/3। এখন আমাকে বার করতে হবে আর এন সরলরেখার সমীকরণ। তাহলে আর এন সরলরেখারও মাত্র পি কিউ সরলরেখার উপর লম্ব। দ্যাট ইজ আমরা এইটুকু বলতে পারি কি? আর এন সরলরেখারও নতি বা প্রবণতা কত হবে? -10/3, রাইট? তো চলো এটা আমরা লিখে নিই। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু আর এন সরলরেখা পি কিউ সরলরেখার উপর লম্ব, অতএব আর এন সরলরেখার নতি বা প্রবণতা কত হবে? -10/3। এবার আমাকে আর এন সরলরেখার সমীকরণ বার করতে হবে। তাহলে এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি লিখলাম, এটা তোমাদের পরীক্ষা হলে লেখার দরকার নেই। তাহলে যেহেতু আর এন সরলরেখার সমীকরণটি হলো এমন সরলরেখার সমীকরণ যেটি আর, দ্যাট ইজ আর বিন্দুটা কি? -5,13 বিন্দুগামী এবং -10/3 নতি বা প্রবণতা বিশিষ্ট এমন সরলরেখার সমীকরণ এবার আমরা বার করব। তাহলে আমরা বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ এটা বার করবো, কারণ বিন্দু পেয়ে যাচ্ছি -5,13 আর প্রবণতা তুমি পেয়ে গেছো -10/3। তাহলে বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণটা আমরা বার করব, যেটা আর এন সরলরেখার সমীকরণ হবে।
তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হলো বিন্দুর স্থানাঙ্ক, যেটা হচ্ছে -5,13, আর এম হচ্ছে সরলরেখার নতি বা প্রবণতা, যার ভ্যালু -10/3। তো চলো সেটা এবার আমরা লিখে নিই। অতএব আর এন সরলরেখার সমীকরণ হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, দ্যাট ইজ ওয়াই মাইনাস 13 ইজিক্যাল টু এম, এম মানে কত -10/3 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে -5, রাইট। এবার এটাকে সিম্পলিফাই করো, কোনাকুনি গুণ করে দাও। 3 ইন্টু ওয়াই মাইনাস 13 ইজিক্যাল টু -10 ইন্টু এক্স প্লাস 5, রাইট। এবার সিম্পলিফাই করো, 3y মাইনাস 3 ইন্টু 13, তাহলে কত হবে 39 ইজিক্যাল টু -10x আর প্লাস মাইনাসে -50। এবার সবগুলোকে এই পাশে নিয়ে এসো, তাহলে আমরা কত পাবো 10x প্লাস 3y আর -39 প্লাস 50, তার মানে কি +11 ইকুয়াল টু 0। এটাই হবে তোমার আর এন সরলরেখার সমীকরণ। এবার আমরা বার করবো আর টি সরলরেখার সমীকরণ। এবার আমরা আর টি সরলরেখার সমীকরণটা কীভাবে বার করবো দেখো। আর টি সরলরেখা কেমন সরলরেখা, যেটা পি কিউ সরলরেখার সমান্তরাল। তার মানে আমরা কি বলতে পারি, দুটি সমান্তরাল সরলরেখার নতি কেমন হয়, সেম হয়। দ্যাট ইজ পি কিউ সরলরেখার যে নতি সেই একই নতি আর টি সরলরেখার। তাহলে পি কিউ সরলরেখার নতি হলে যে আমরা পেয়ে গেছি 3/10, দ্যাট ইজ আর টি সরলরেখারও নতি বা প্রবণতা কত হবে 3/10। এবার আর টি সরলরেখা কোন বিন্দুগামী, -5,13, আর বিন্দুগামী তো আর টি সরলরেখা, দ্যাট ইজ -5,13 বিন্দুগামী এবং 3/10 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণটি তোমার আর টি সরলরেখা। তো চলো এবার আমরা এই দুটো ইউজ করে, দ্যাট ইজ বিন্দু প্রবণতা আকারে আমরা আর টি সরলরেখার সমীকরণটা বার করে নেব। তাহলে আবার আর টি সরলরেখা পি কিউ সরলরেখার সমান্তরাল, অতএব আর টি সরলরেখার নতি বা প্রবণতা ইজিক্যাল টু পি কিউ সরলরেখার নতি বা প্রবণতা সমান 3/10। এখন এটা তোমাদের বোঝার জন্য আমি লিখে রেখেছি, যেহেতু আর টি সরলরেখার সমীকরণ হলো এমন সরলরেখার সমীকরণ যেটি আর বিন্দুগামী, আর বিন্দুর স্থানাঙ্ক কত -5,13 এবং 3/10 প্রবণতা বিশিষ্ট। এবার সেম যেমনভাবে আমরা বিন্দু প্রবণতা আকারে তোমার আর এন সরলরেখার সমীকরণ বার করেছি, ঠিক সেই একরকমভাবে আর টি সরলরেখার সমীকরণ বার করবো। তো চলো, অতএব আর টি সরলরেখার সমীকরণটি হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, দ্যাট ইজ ওয়াই মাইনাস 13 ইজিক্যাল টু এম, এম মানে কত প্রবণতা, মানে 3/10 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মানে এখানে কত আছে -5। তাহলে ক্যালকুলেশন করো বা কোনো গুণ করে দাও, 10 ইন্টু ওয়াই মাইনাস 13 ইজিক্যাল টু 3 ইন্টু এক্স প্লাস 5, তাহলে বা 10y মাইনাস 130 ইজিক্যাল টু 3x প্লাস 15, রাইট। ওটা এটাকে সিম্পলিফাই করবো আমরা, এগুলো সব ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো 3x প্লাস 15 মাইনাস 10y প্লাস 130 ইকুয়াল টু 0, দ্যাট ইজ 3x মাইনাস 10y প্লাস 145, 130 প্লাস 15 মানে তো 145 ইকুয়াল টু 0। এটাই হবে তোমার আর টি সরলরেখার সমীকরণ। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 3 দাগের অঙ্ক কি বলছে, এ বি এবং সি তিনটি প্রদত্ত বিন্দু যাদের স্থানাঙ্কগুলো বলে দিয়েছে, নিম্নলিখিতগুলি নির্ণয় করো। 1 নম্বর কি বলছে, এ থেকে বিসি এর ওপর লম্বের সমীকরণ। আর 2 নম্বর কি বলছে, এ বি সি থেকে সমুদ্রবর্তী বিন্দুর স্থানাঙ্ক এবং ওই বিন্দু থেকে এ বি সি এর দূরত্ব। চলো ফার্স্ট অফ অল আমরা এই বিন্দুটাকে প্লট করব, তারপরে আমরা ধীরে ধীরে অঙ্কে যাব। এই বিন্দুর স্থানাঙ্ক কি বলেছে 4,6, তাহলে এরকম জায়গায় মনে করো 4,6, এই বিন্দু যার স্থানাঙ্ক 4,6। বি বিন্দু কি বলেছে -1,3, তাহলে -1,3, তাহলে এরকম জায়গায় যাবে তোমার বি বিন্দু -1,3। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে 2,-2, তাহলে 2,-2 মনে করো এরকম জায়গায় যাবে সি 2,-2। এবার প্রথম কোশ্চেন কি বলছে, এ থেকে বিসি এর উপর লম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে বিসি সরলরেখাটাকে যোগ করতে হবে, তাহলে এ হলো তোমার বিসি সরলরেখা। এবার এ থেকে বিসি এর উপর লম্ব, দ্যাট ইজ এ থেকে এই যে এ বিন্দু, এই যে বিসি এর উপর লম্ব টানলাম, দ্যাট ইজ এ থেকে যে লম্ব সরলরেখা বিসিকে ছেদ করবে, তাহলে একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটা আমি মনে করছি ডি। তাহলে বিসি এর ওপর এ বিন্দু থেকে যে লম্ব টানছি সেই লম্বের পাদবিন্দু কি ডি, দ্যাট ইজ আমাকে এখন বার করতে হবে এডি সরলরেখার সমীকরণ, যে বিসি বার উপর লম্ব, এই যে লম্ব, ঠিক আছে। তো চলো এখন আমরা এডি সরলরেখার সমীকরণটাকে বার করব। তো আমরা কি করে বার করব, ঠিক আগের অঙ্কের মতো। আমরা কি জানি, দুটো পরস্পর লম্ব সরলরেখার নতি দুটোর গুণফল -1 হয়,
যেহেতু এখানে এডি সরলরেখা এবং বিসি সরলরেখা পরস্পর লম্ব, তাহলে আমরা কি বলতে পারি, এডি সরলরেখা এবং বিসি সরলরেখা এই দুটোর যে নতি হবে তাদের গুণফল কত হবে, -1 হবে। এখন বিসি সরলরেখার বি বিন্দু আর সি বিন্দু এই দুটোর স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি, বিসি বাহুর নতি বা প্রবণতাটাকে বার করে নিতে পারি। তো চলো এখন আমরা বিসি বাহুর নতিটাকে বার করে নেব। মনে করি এ থেকে বিসি এর ওপর লম্ব সরলরেখার পাদবিন্দু ডি, তাহলে আমরা কি বলতে পারি, এডি লম্ব বিসি। তাহলে এবার আমরা বিসি সরলরেখার নতি বা প্রবণতা বার করব। মনে করো এ বি একটা সরলরেখা, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তাহলে এ বি সরলরেখার নতি কী হবে, y1 - y2 বাই x1 - x2। তাহলে সেমভাবে বিসি সরলরেখার নতি বা প্রবণতা আমরা কীভাবে বার করব, -1,3 জায়গায় মনে করো x1 y1 আর 2,2 এর জায়গায় মনে করো x2 y2, তাহলে কী লিখবা, y1 - y2, তাহলে 3 -2 বাই x1 - x2 -1 -2, দ্যাট ইজ কত লিখতে পারো, -5/3, রাইট। তাহলে তুমি বলতে পারো বিসি সরলরেখার নতি বা প্রবণতা কত, -5/3। তাহলে এখন আমরা কি জানি, দুটি পরস্পর লম্ব সরলরেখার নতি বা প্রবণতা দুটির গুণফল কী হয়, -1 এবং এডি লম্ব বিসি, তাহলে আমরা বিসি সরলরেখার নতি পেয়ে গেছি -5/3, তাহলে এডি সরলরেখার নতি কত হবে, শুধু 3/5। কারণ কি, বিসি সরলরেখার নতি আর এডি সরলরেখার নতি এই দুটো গুণ করলে তোমার -1 হতে হবে। তাহলে অলরেডি একটার ভ্যালু পেয়ে গেছো তুমি -5/3, তাহলে -5/3 সাথে কত গুণ করলে -1 হয়, 3/5। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো এডি সরলরেখার নতি বা প্রবণতা কত, 3/5। তাহলে এখন আমরা এডি সরলরেখার সমীকরণটা বার করব। এডি সরলরেখাটা কেমন, 4,6 বিন্দুগামী এবং 3/5 নতি বিশিষ্ট। তাহলে এটা ইউজ করে আমরা বিন্দু প্রবণতা আকারে এডি সরলরেখার সমীকরণটা বার করে নিতে পারবো। তো চলো সেটা এখন আমরা করব। আমরা কি জানি, x1, y1 বিন্দুগামী এবং m নতি বা প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণটা কী হয়, y - y1 = m × x - x1। এখানে সেম জিনিস, এডি সরলরেখাটা কেমন, 4,6 বিন্দুগামী এবং 3/5 প্রবণতা বিশিষ্ট, তাহলে এর ভ্যালুটা কী হবে, y - y1, y1 মানে 6 = m, m মানে 3/5 ইন্টু x - x1, তাহলে x - 4। এবার এটাকে ক্যালকুলেশন করো, কোণে কোণে গুণ করে দাও, তাহলে 5 × y - 6 = 3 × x - 4, তাহলে গুণটা করো, 5y - 30 = 3x - 12। তাহলে আমরা কী করছি, এগুলোকে সব ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 3x - 5y -12 আর 30 ওই পাশে গেলে +30 হয়ে যাবে, তাহলে -12 + 30, তাহলে +18 = 0। এটা হবে নির্ণয় এডি সরলরেখার সমীকরণ। এবার আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে কী বলছে, এ বি সি থেকে সমুদ্রবর্তী বিন্দুর স্থানাঙ্ক এবং ওই বিন্দু থেকে এ বি সি এর দূরত্ব বার করতে হবে। মনে করছি একটা বিন্দু আছে পি বিন্দু, যার স্থানাঙ্ক তোমার h, k। এখন এই পি বিন্দুটা এ বি সি থেকে সমুদ্রবর্তী, এখন আমি পি বিন্দুর স্থানাঙ্কটাকে বার করব। তো চলো এটা প্রথমে লিখে নিই, তারপর আমি কনসেপ্টে আসছি। যেহেতু পি বিন্দু তোমার এ বি সি থেকে সমুদ্রবর্তী, এর মানে কি, এ থেকে পি এর দূরত্ব দ্যাট ইজ এপি সরলরেখার দূরত্ব, বি থেকে পি এর দূরত্ব দ্যাট ইজ বিপি সরলরেখার দূরত্ব, আর সি থেকে পি এর দূরত্ব দ্যাট ইজ সিপি সরলরেখার দূরত্ব, এই তিনটে দূরত্ব সমান। ঠিক আছে, সেটাই আমি লিখে নিয়েছি। লেট পি বিন্দু, যার স্থানাঙ্ক আমি ধরেছি h, k, এ বি সি বিন্দু থেকে সমুদ্রবর্তী, অতএব এপি সরলরেখার দূরত্ব = বিপি সরলরেখার দূরত্ব = সিপি সরলরেখার দূরত্ব। এখন প্রত্যেকটা বিন্দুর আমি স্থানাঙ্ক জানি, এখন প্রত্যেকটা দূরত্ব এবার আমরা বার করব। ঠিক আছে, তো চলো। মনে করো এ বি একটা সরলরেখা, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, তাহলে এ বি সরলরেখার দূরত্ব কত হবে, আন্ডাররুটের মধ্যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, বা এটাকে লোকে এভাবেও লেখে আন্ডাররুটের মধ্যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - 1 এর হোল স্কয়ার। যেভাবে খুশি করতে পারো, কেউ x1 - x2 হোল স্কয়ার করতে পারে, কিংবা x2 - x1 এর হোল স্কয়ার করতে পারে, সেই একই জিনিস। ঠিক আছে, তো চলো এবার আমরা ধীরে ধীরে সরলরেখাগুলো দূরত্ব বার করবো। তাহলে এপি সরলরেখার দূরত্ব আমরা কীভাবে বার করবো, তাহলে এপি সমান কত হবে, আন্ডাররুটের মধ্যে আমি এই ফর্মুলাটা যাচ্ছি। ঠিক আছে, তাহলে x2 - x1, তাহলে এখানে h - 4 এর হোল স্কয়ার প্লাস k - 6 এর হোল স্কয়ার, রাইট, একক। সেমভাবে বিপির দূরত্ব কত হবে, আন্ডাররুটের মধ্যে
এইচ মাইনাস অফ -1 দ্যাট ইজ এইচ প্লাস 1 হয়ে যাবে, প্লাস কে -3 হোল স্কোয়ার একক। সেমভাবে সিবি সরলরেখার দূরত্ব কত হবে, আন্ডাররুটের মধ্যে এইচ -2 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস অফ -2 দ্যাট ইজ কে প্লাস 2 হয়ে যাবে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তিনটে সরলরেখার দূরত্ব আমরা পেয়ে গেলাম। তাহলে যেহেতু এরা সমান পরস্পর, যেহেতু এপি ইজ ইকুয়াল টু বিপি ইজ ইকুয়াল টু সিপি, তাহলে আমরা কি প্রত্যেকটা দুটো ইকুয়েশন নিয়ে ইকুয়াল করে আমরা একটা করে ইকুয়েশন পাবো। তো চলো সেটা এখন আমরা করে নেবো। যেহেতু এপি ইকুয়াল টু বিপি, তাহলে এপির ভ্যালু তুমি এটা পেয়েছিলে, ইকুয়াল টু বিপির ভ্যালু এটা পেয়েছিলে, বাট উভয় দিক থেকে তুমি বর্গমূল তুলে দিলে, তাহলে কত পাচ্ছ, বা তুমি এটাও করতে পারো উভয় দিকে তুমি বর্গ করেছো, বর্গ করলে বর্গমূলের সাইন উঠে যায়, তাহলে তুমি পাচ্ছ কি এইচ -4 হোল স্কোয়ার প্লাস কে -6 হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ প্লাস 1 হোল স্কোয়ার প্লাস কে -3 হোল স্কোয়ার। এবার এটাকে আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, তাহলে কী পাবো, এইচ স্কোয়ার -8h প্লাস 16 প্লাস এটাকেও আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, তাহলে কী পাবো, কে স্কোয়ার -12k প্লাস 36 ইকুয়াল টু এটাও এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম, তাহলে এইচ স্কোয়ার প্লাস 2h প্লাস 1, আর এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম, তাহলে কে স্কোয়ার -6k প্লাস 9। এবার প্লাসটাকে খাইয়ে দাও সাইন, তাহলে কত পাবে, এইচ স্কোয়ার -8h প্লাস 16 প্লাস কে স্কোয়ার -12k প্লাস 36 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 2h প্লাস 1 প্লাস কে স্কোয়ার -6k প্লাস 9। আমি তো মিডিলে এই দুটো লাইন আমি এক্সট্রা করেছি, তোমরা ডাইরেক্ট এই লাইনটা লেখার পর ডাইরেক্ট এই লাইনে চলে আসবে। ঠিক আছে, এই দুটো লাইন তোমাদের আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। ঠিক আছে, এবার সিম্পলিফাই করো। বা দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার এই পাশেও তোমার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আছে, তাহলে উঠে গেল, তাহলে পরে থাকছে কি -8h -12k আর 36 প্লাস 16 তাহলে প্লাস 52 ইকুয়াল টু এ পাশে কি পড়ে থাকছে 2h -6k প্লাস 10। ঠিক আছে, তাহলে এইচ আর কে ওয়ালা জিনিসগুলোকে এই পাশে নিয়ে এসো, তাহলে -8h -12k আর এই পাশে চলে আসলে -2h প্লাস 6k ইকুয়াল টু 10 আর 52 ওই পাশে গেলে -52। তাহলে সিম্পলিফাই করলে কত পাচ্ছ, -8h -2h তাহলে -10h -12k প্লাস 6k তাহলে -6k ইকুয়াল টু -42। আমি প্রত্যেকটা পদকে -2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে -2 দিয়ে ভাগ করলে এটা কত পাবো, 5h প্লাস 3k ইকুয়াল টু 21। এটা একটা ইকুয়েশন, নামকরণ করে 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, প্রত্যেকটা পদকে আমি -2 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, এবার আমরা নেক্সট করবো বিপি ইকুয়াল টু সিপি করেও এখন আমরা এইচ আর কে দিয়ে আর একটা ইকুয়েশন পাবো, তাহলে তখন আমরা ওটাকে নামকরণ করবো 2 নম্বর ইকুয়েশন, তখন ওই দুটো সমাধান করে আমরা এইচ আর কে এর ভ্যালু পেয়ে যাবো। তো সেকেন্ডটা আমি ডাইরেক্ট করে তোমাদের দেখাচ্ছি, আর এখানে করে দেখাবো না। ঠিক আছে, তাহলে আবার বিপি ইকুয়াল টু সিপি, তাহলে বিপির ভ্যালু এটা ইকুয়াল টু সিপির ভ্যালু এটা, তাহলে উভয় দিকে বর্গ করে আমরা বর্গমূলের সাইনটিকে তুলে দিলাম, তাহলে পাবো এই জিনিসটা। তাহলে এবার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, তাহলে কী পাবো, এইচ স্কোয়ার প্লাস 2h প্লাস 1, এটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, তাহলে মিডিলে তো প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে ডাইরেক্ট আমি ইকুয়েশনটাকে লিখে দিতে পারবো, কারণ কি প্লাস থাকলে তো সাইনের কোনো চেঞ্জ হয় না। তাহলে কে স্কোয়ার -6k প্লাস 9, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় লিখলে কী পাবো, এইচ স্কোয়ার -4h প্লাস 4 প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4। তাহলে দেখো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আর এই পাশেও এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কি 2h -6k আর প্লাস 9 প্লাস 1 মানে প্লাস 10 ইকুয়াল টু এই পাশে -4h প্লাস 4k প্লাস 4 প্লাস 4 মানে প্লাস 8। তাহলে এবার এইচ আর কে কে এই পাশে নিয়ে এসো, তাহলে কি লিখতে পারি 2h -6k -4h এই পাশে আসলে প্লাস 4h আর 4k এই পাশে আসলে -4k ইকুয়াল টু 8 আর 10টাকে ওই পাশে পাঠিয়ে দাও -10, তাহলে কত পাচ্ছ 6h -10k ইকুয়াল টু -2। তাহলে প্রত্যেকটা পদকে তুমি এখন 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কী পাবে 3h -5k ইকুয়াল টু -1। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা 1 নম্বর আর 2 নম্বর এই দুটো ইকুয়েশনকে সলভ করব, করে আমরা এইচ আর কে এর ভ্যালুটাকে বার করব। ফার্স্ট অফ অল আমরা কী করব, এই কে ওয়ালা জিনিসটাকে কাটবো। ঠিক আছে, সেটার জন্য আমরা কী অপারেশন করছি দেখো, 1 গুণ 5 প্লাস 2 গুণ 3 করে পাই, দ্যাট ইজ 1 নম্বর ইকুয়েশনের সাথে 5 গুণ করব প্লাস সেটাকে 2 নম্বর ইকুয়েশনের সাথে 3 গুণ করে যোগ করব, তাহলে তাই করলাম। তাহলে 5 গুণ 5h প্লাস 3k প্লাস 3 গুণ 2 নম্বর ইকুয়েশন দ্যাট ইজ 3h -5k, তাহলে বাম পাশের কাজটা হয়ে গেল ইকুয়াল টু, এবার ডান পাশেও সেম করব, 5 গুণ 1 নম্বর ইকুয়েশন দ্যাট ইজ 5 গুণ 21 প্লাস 3 গুণ 2 নম্বর ইকুয়েশন দ্যাট ইজ 3 গুণ -1, রাইট। ওটা এটাকে সিম্পলিফাই করো, তাহলে গুণ করে দাও 5 দিয়ে এর সাথে, তাহলে 25h প্লাস 15k
আর প্লাস 9h মাইনাস 15k ইজ ইকুয়াল টু 105 মাইনাস 3। তাহলে কত পাচ্ছ? 25 আর 9h 34h আর প্লাস 15 মাইনাস 15k কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু 102। দ্যাট ইজ h ইকুয়াল টু কত পাবো? 102/34, দ্যাট ইজ 3। এইচ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3। মানে এইচ এর ভ্যালু তুমি 1 নম্বর ইকুয়েশন কিংবা 2 নম্বর ইকুয়েশনের যেখানে খুশি বসিয়ে তুমি কে এর ভ্যালুটাকে বার করে নেবে। এখন আমি এইচ এর মান 1 নম্বর বসিয়ে আমি কে এর ভ্যালুটা বার করে নিচ্ছি। নাও এইচ এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা তোমার কি ছিল? 5h প্লাস 3k ইকুয়াল টু 21। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3k ইজ ইকুয়াল টু 21 মাইনাস 5h। তাহলে সমান সমান 21 মাইনাস h মানে কি 3। তাহলে 5 ইন্টু 3। তাহলে এখান থেকে লিখতে পারি 3k ইকুয়াল টু 6, কারণ কি 21 মাইনাস 15 করলে 6 পাই। তাহলে সেখান থেকে লিখতে পারি k ইকুয়াল টু 2। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি? 3,2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট পার্ট কি বলেছে? এখন এই পি বিন্দু থেকে এ বি সি এর দূরত্ব বার করতে হবে। এখন দেখো কোশ্চেনে প্রথমে বলে দিয়েছে কি পি বিন্দু থেকে এ বি সি সমুদ্রবর্তী। তাই যেহেতু পি বিন্দু এ বি সি থেকে সমুদ্রবর্তী, তাহলে আমরা কি বলতে পারি? এপি ইকুয়াল টু বিপি ইকুয়াল টু সিপি। এখন আমাকে দূরত্ব থেকে বার করতে বলেছে, আমি এপি করে দূরত্ব থেকে বার করে নিলাম। তাহলে তোমরা বিপিও করতে পারো কিংবা সিপি করেও দূরত্ব থেকে বার করতে পারো, উত্তর সেম আসবে। তাহলে অতএব নিম্ন দূরত্ব সমান এ বিন্দু আর পি বিন্দুর মধ্যে দূরত্ব বার করবো। তাহলে আমরা কি বলেছি? এক্স এর স্থানাঙ্কগুলোর বিয়োগ করে তার বর্গ প্লাস ওয়াই এর স্থানাঙ্কগুলোকে বিয়োগ করে তার বর্গ, এই টোটাল জিনিসটাকে আন্ডার রুটের মধ্যে রাখতে। তাহলে আমরা তাই করেছি। তাহলে এপি, তাহলে আমরা তাই করলাম 3 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √17 একক হচ্ছে নিম্ন দূরত্ব। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।